শুধুমাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়েই বানিয়ে নিতে পারবেন লোভনীয় স্বাদে তুলতুলে নরম এই দুইটা ডেজার্ট। একটি হলো রসালো এবং মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতো মিনি গোলাপ জামুন মিষ্টি, আরেকটি হলো রসালো এবং তুলতুলে নরম গুঁড়া দুধের রসমালাই। কোনো প্রকার ডিম কিংবা বেকিং পাউডার ছাড়াই স্বাদের গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সকল টিপস ফলো করে মিষ্টি বানালে আপনার মিষ্টি আর কখনোই চুপসে যাবে না এবং ভিতরে 100% শিরা প্রবেশ করবে। তো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যাদের রসমালাই গলে যায় বা ভেঙে যায়, এমনকি শিরার সাথে সম্পূর্ণভাবে মিশে যায়, তাদের জন্য A to Z টিপস সহকারে রেসিপি দুইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আর ফার্স্টে আমি মিনি গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি শেয়ার করছি। আচ্ছা, তো এইখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। দেন এবার আমি এইখানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এইখানে কিন্তু অবশ্যই ফুল ক্রিম বা ফুল ফ্যাটযুক্ত গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে। প্রায় 1/3 কাপ পরিমাণ আটা এবার আমি এইখানে নিয়ে নিলাম। তো আপনারা এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন প্লাস 1 চিমটি বেকিং সোডা। আর এইখানে কিন্তু অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। দোকানের মিষ্টির মতো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য প্রায় 1/4 টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এইখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন, কারণ মিষ্টির দোকানেও সাধারণত ওনারা তেল দিয়ে মিষ্টিগুলো তৈরি করে থাকে। আর তেল ইউজ করলে মিষ্টি যে গলে যাবে বা ভেঙে যাবে এই ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না, তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে অবশ্যই ঘিটা ইউজ করার চেষ্টা করবেন। তো এবার আমি ঘিয়ের সাথে এই সবগুলো শুকনো উপকরণ অলমোস্ট প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য এই ডোটা কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি। দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এইখানে আমি গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে সেটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে গরুর ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারবেন। তো এই দুধটা কিন্তু কোনোভাবে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা আমি ঠিক কীরকমভাবে তৈরি করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাল্লাহ বুঝে যাবেন। আর এইটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই ডোটা অনেকটাই সফট আর আঠালো করে তৈরি করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য এই অংশটা আমি সম্পূর্ণটাই রেখে দিয়েছি, জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি। তো এর মাঝে ডোটা কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি। আর এইটা ঠিক এইরকম স্টিকি টাইপের হবে এবং হাতের মধ্যে এইরকমভাবে লেগে লেগে আসবে। এইখানে কিন্তু আমার 1/3 কাপ পরিমাণ দুধ সম্পূর্ণটাই লেগে যায়নি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ অবশিষ্ট রয়ে গেছে। এখন এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসলাম এবার ঠিক 10 মিনিট পর। আর এর মাঝে রেস্টে রাখা এই ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, এর মধ্যে রেস্টিকি ভাবটা আর একদমই নেই। এখন এখান থেকে কিছুটা অংশ লেচি কেটে নিয়ে ছোট ছোট এই মিষ্টিগুলো 2 হাতের সাহায্যে তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিগুলো আপনারা পছন্দ মতো যে কোনো সাইজেই তৈরি করে নিতে পারেন, তবে এইগুলো ফ্রাই করে শিরায় দেওয়ার পর 3 গুণ বড় হয়ে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একেবারে ক্র্যাকলেসভাবে তৈরি করতে হবে, তাই এইগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই হাতে সামান্য একটু তেল অথবা ঘি ভালো মতো মাখিয়ে নেবেন। তো সেম প্রসেস ফলো করে এবার আমি সবগুলোই মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এইখানে আমার অলমোস্ট প্রায় 50টির মতো মিষ্টি হয়েছে। তো এইগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন শিরা তৈরি করে নেওয়ার জন্য এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 কাপ প্লাস 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আমি সেম কাপে মেপে দিয়ে দিলাম আর কি। শিরাটা আপনারা একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন, তাহলে সবগুলো মিষ্টি সুন্দরভাবে শিরা শোক করার সুযোগ পাবে। আর এক্সট্রা শিরা থাকলে সেটা কিন্তু আপনারা পরবর্তীতেও ব্যবহার করতে পারবেন। এখানে এবার আমি দিয়ে দিলাম অলমোস্ট প্রায় 3 কাপ প্লাস হাফ কাপ পরিমাণ পানি। শিরার মধ্যে বা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য 4টা এলাচের মাথাটা সামান্য একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে যেন অল্প সময়ের মধ্যে বলক চলে আসে, এজন্য এর ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। ফিরে আসলাম এবার ঠিক 2 মিনিট পর।
আর এর মাঝেই কিন্তু চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর শিরার মধ্যে কিন্তু অলমোস্ট বলকও চলে এসেছে। তো হচ্ছে এর মাঝে শিরাটা কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এইটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। মিষ্টি ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেলটা এমনভাবে গরম করে নিয়েছি যেন এর মধ্যে আঙ্গুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায়। আর এই পর্যায়ে চুলার আঁচ আছে একেবারে লো মিডিয়াম হিটে। একে একে সবগুলোই মিষ্টি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে মিষ্টিগুলোকে কিন্তু স্পুনের সাহায্যে নাড়ানো যাবে না, হ্যান্ডেলটা ধরে কয়েকবার জাস্ট ভালো মতো দুলিয়ে দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে ওঠে ততক্ষণ চুলার আঁচ থাকবে একেবারে লো মিডিয়াম হিটে। এবার সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে উঠলে চুলার আঁচ এবার আমি হাই হিটে করে দিয়েছি। আর মিষ্টিগুলোকে এবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক আসা শুরু হয়, তাই এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে 2 মিনিট পর কিন্তু চুলাটা একেবারেই বন্ধ করে দিতে হবে, কারণ তেলের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু এমনিতেই কালার চলে আসবে। তো হচ্ছে তেলের টেম্পারেচার যখন একেবারে কমে গিয়েছে তখন আবারও আমি চুলাটা একেবারে লো মিডিয়াম হিটে অন করে দিয়েছি। আর চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে এবার প্রায় 10 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। এবার 5 মিনিট পর একটি মিষ্টির স্কিন চেক করে দেখে নিলাম এর স্কিন সফট আছে কিনা। তো এর স্কিন একেবারে সফট আছে, মানে মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো কিন্তু অবশ্যই অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টিগুলোর মধ্যে চারদিক থেকেই সুন্দর একটা কালার আসবে। এবার লাস্টের 2 মিনিট মিষ্টিগুলো আমি চুলার আঁচ বাড়িয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো এবার একদম পারফেক্টলি রেডি আর সবগুলো মিষ্টি এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। এবার গরম গরম মিষ্টিগুলো এবার উঠিয়ে অবশ্যই সাথে সাথে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এরপর যে শিরাটা কিন্তু যথেষ্ট গরম আছে, জাস্ট এর মধ্যে কোনো বলক আসে নাই। গরম গরম মিষ্টিগুলো এবার শিরার মধ্যে দিয়ে সাথে সাথে এগুলোকে ভালো মতো নাড়িয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো চারিদিক থেকেই সমানভাবে শিরা শোক করার সুযোগ পাবে। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসলাম এবার ঠিক 5 মিনিট পর। মিষ্টিগুলো এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো নাড়িয়ে আবার ওই ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম আবারও ঠিক 5 মিনিট পর। আর এর মাঝেই মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি। এইগুলো সাইজে যে কতটা বড় হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম আর মিষ্টিগুলো এবার ঢাকনা খোলা অবস্থায় এভাবেই রেখে দিচ্ছি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম এবার ঠিক 2 ঘন্টা পর। আর একটি মিষ্টি এবার আমি উঠিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা রসালো এবং নরম তুলতুলে হয়েছে। তো আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এইগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং নরম তুলতুলে মিনি গোলাপ জামুন মিষ্টি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করছি এরপরের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। তো হচ্ছে এবার আমি আপনাদের সাথে তুলতুলে নরম এবং স্পঞ্জি রসমালাই রেসিপিটি শেয়ার করব। সকল প্রকার টিপ সহকারে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটাই ওয়াচ করার চেষ্টা করবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবারও মেকিং প্রসেসিংয়ে। Okay, here I took a mixing bowl. Here, I took about half a cup of powdered milk. And here, of course, you have to use full cream or full fat powdered milk. So, this time, I have given about 1/4 teaspoon of baking powder. And I have measured this exactly the same. However, if you want to use baking soda here, you can use half the amount. So to bring a nice flavor to the sweet, I have given about 1¼ teaspoons of cardamom powder here. About 1 tablespoon of ghee. Now I have given it here. However, if you want, you can also use white oil, i.e. cooking oil, instead of ghee.
So, now I am kneading all the dry ingredients with ghee very well with the help of my hands. And this work has to be done well by taking some time. Then the rasmalai will be much more perfect and spongy. So, now I have kneaded these well for about 1.5 to 2 minutes. And at this stage, they have become very crumbly and like breadcrumbs. So at one stage of kneading, when you see that if you hold a handful in your hand, it will form a lump, and if you press it a little, it will break, then you will know that it has been kneaded very well. So this is now completely ready, and I put it on one side, leaving a little space in the middle. So now I took a bowl here. And here I took an egg that is at room temperature. And the egg must be at room temperature. If it is in the refrigerator, then take it out 2 hours in advance. Now I beat the egg well with the help of a slotted spoon for about a minute. And this is completely ready. So now I am adding the beaten egg little by little to the already mixed dry ingredients. And this cannot be poured all at once. It has to be mixed well little by little. So I poured half the egg in quickly. And here I feel like I need a little more egg. So here I added another tablespoon of egg. And this dough has to be made very soft and 18 tight. But there is no need to mix this for a long time. Just mix all the ingredients well. So this time I have kneaded it very well. And this will be so sticky that it will stick to your hands like this. And here I did not get all the eggs. Some part is left. Depending on the size of the eggs, the amount may be less or more. So now I put the lid on it and let it rest for about 5 minutes. I came back again after exactly 5 minutes. And in the meantime, this dough that was kept in the rest has set perfectly, mashallah. So now I am taking some part from here and rolling it with the help of both hands and making small sweets like this. And the sweets must be made in a crack-free way. And while making these, you must grease your hands with a little oil or ghee. Then it will be easy to make the sweets. And you can make these sweets in any shape, small, big, long, round. So in the same way, I have made another sweet. And now all my sweets are made. And as soon as you make these, you must cook them. So, now I have put a pan on the stove. And here I have added about half a liter of liquid milk. So here I am using the milk from the packet. However, if you want, you can use fresh cow's milk here. And since this milk is a little thicker, I have added about 2 cups of water here to thin the malai a little. To bring a nice smell into the malai, I have broken 3 cardamom pods and added them. Along with that, I have added about 1/3 cup of sugar. However, you can adjust the sugar according to your preference. So, this is the malai. Now I am stirring it and taking a lump out of it. And there is no need to make it thick by mixing it for a long time. Because the malai must be kept very thin in the fast. Then all the sweets will bloom beautifully. And it will be much softer and spongier. So if you use cow's milk here, you must dilute it with water. So, in the meantime, the milk has become thick. And the malai is now perfectly ready to add the sweets. As soon as the milk becomes thick, add the sweets to it. And after adding them, I stir them well with the help of a spatula. And in a while, you will see that the sweets will float on top of the malai. And when all the sweets float, I stir them well for just 30 seconds. Now, I put the stove on high heat and put the lid on the pan. And I leave it like this for about 7 minutes. In the meantime, the sweets cannot be stirred in any way. And the sweets must be boiled in such a way that all the sweets are covered with bubbles. However, if there is a possibility of the malai falling, the lid must be lifted slightly and then lowered again. However, the stove heat cannot be reduced in any way. I came back this time after exactly 7 minutes.
In the meantime, the sweets have grown in size. I hope you have understood. Since the sweets are very soft at this stage, I gently stirred them and turned them over. Now, I put the lid back on and left it for about 3 minutes. In the same way, the sweets have to be boiled again. I came back again after exactly 3 minutes. And in the meantime, mashallah, the rasmalai are perfectly ready. Since they are very soft at this time, there is no need to stir them too much. And now I completely turned off the stove. So, I cooled them to room temperature and put them in the fridge for about an hour to set them properly. So, mashallah, the rasmalai is so perfect that not a single sweet has broken or melted. So, I served them in a serving dish. And in the meantime, an incredibly delicious, perfect and spongy rasmalai was made. So, if you like the viewer's recipe, you must try it at home. And how did you like the recipe? Definitely leave a comment. And if you like it, definitely share it with your friends and family. So, I hope you have seen how perfect and spongy the sweets are. And to get many more such recipes, subscribe to my channel and stay by my side. So, I am saying goodbye here like today. Thank you very much for being with me for so long. Allah Hafez.